আজ 25 মার্চ কাল রাত যে তারিখটি স্মরণ করিয়ে দেয় ক্ষত বিক্ষত নিদারুণ চিত্র। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী মেতে ওঠে নিদারুণ হত্যাযজ্ঞে, যার ক্ষত বিক্ষত দগদগে ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে বাঙালি জাতি। স্বাধীনতার 54 বছরেও আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে? কেন বাংলাদেশের বারবার গণতান্ত্রিক অভিযাত্রায় হোঁচট খেতে হয়েছে? এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থান কিংবা 24-এর গণঅভ্যুত্থানের মতো ঘটনা। মুক্তি মিললেও স্বস্তিকে ফিরেছে। এখনো কেন রাজনীতির অলিতে গলিতে ষড়যন্ত্রের বিচরণ? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আরও আছেন খালিদ সাইফুল্লাহ সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব শেষ হয়েছে, আমরা এখন দ্বিতীয় পর্বে আছি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছেন, কিন্তু যে কথাটি আমি আসলে সূচনাতে বলছিলাম, আমাদের মুক্তি মিলেছে, স্বস্তি কি ফিরেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি শুরুতে যে উপস্থাপনা করলেন এবং আজকে 25শে মার্চ কাল রাত, সুতরাং আমি কথার শুরুতেই ঠিক 1971-এ আমাদের মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের আগ মুহূর্তে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে বর্বরতম হত্যা, যেটা আপনিও এখানে উল্লেখ করেছেন, আমি যারা শহীদের মৃত্যুবরণ করেছেন এবং সেই সাথে আমাদের দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রামে যে 30 লক্ষ শহীদ তাদের জীবন উৎসর্গ করেছেন এই দেশমাতৃকার মুক্তির জন্য, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমি ওই যে আপনি মুক্তি মিলেছে শব্দ বলার আগে এই কথাগুলো একটু বলতে চাই যে আমরা বাস করছি যেখানে এই দেশটার নাম বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশ, এই লড়াইটা ঠিক ওই 9 মাসের ছিল না। 200 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 24 বছরের পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে সংগ্রাম, তারপরে মহান মুক্তিযুদ্ধ। তা সুতরাং আমরা এই দেশে কোনো কথা বলতে গেলে, কিছু করতে গেলে এটাকেই হতে হবে আমাদের কেন্দ্রবিন্দু। সেটাকে ধরেই আমরা অন্য আলোচনাগুলো সূচনা করব এবং কথাগুলো বলবো, এটাই হওয়া দরকার। এবং আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি এই কারণে, কারণ আমি একটু শোনার চেষ্টা করছিলাম। আপনি এখানে বলছেন যে 54 বছরে কি যুদ্ধ শেষ হয়েছে, একটা প্রশ্ন আপনি রেখেছেন এবং আপনি বলেছেন যে এরপরে আমাদের 90 করতে হলো, 24 করতে হলো, স্বস্তি কি মিলেছে? খুবই কারেক্টলি প্রশ্ন করেছেন। আমি একটু উল্টা দিকটা যদি বলি যে মুক্তিযুদ্ধ আসলে শেষ হয়নি, একটু খেয়াল করবেন, নামটা তো মুক্তিযুদ্ধ। হ্যাঁ, আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা দিবস কালকে আমরা পালন করব, সাভারে যাব, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, আমরা 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করি, কিন্তু মুক্তিযুদ্ধ মানে মুক্তির জন্য যে যুদ্ধ, আমরা তো সেইটাকে বলি, সেইটা কিন্তু একটা চলমান ধারায় আছে। এবং 1971-এ বিজয়ের পর আমি অনেক অন্য আলোচনা বাদ দিই, সুযোগ থাকলে হয়তো পরে বলবো। ধরেন, যদি আমি গণতন্ত্রের কথা বলি, যদি আমি সাম্যের কথা বলি, মানবিক মর্যাদার কথা বলি, সামাজিক ন্যায় বিচারের কথা বলি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণায় ছিল, আমি যদি সংবিধানের 4 মূলনীতি বলি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র মানে সাম্যের সমাজ, তাহলে এই জায়গাগুলো আমরা দেখেছি এইটা তো হয়নি, বরঞ্চ বিভিন্ন সময় গণতন্ত্রহীনতা হয়েছে, দেশে পাহাড় সমান বৈষম্য হয়েছে, যার জন্য একের পরে এক, যেমন 90-এর গণতন্ত্রের লড়াই, 24-এর গণতন্ত্রের লড়াই এবং এইবারের আরেকটা শব্দ সামনে চলে আসছে, বৈষম্যহীন সমাজের লড়াই। এটা কিন্তু আমাদের করে যেতে হচ্ছে, কারণ 54 বছরে আমরা এটা অর্জন করতে পারিনি বলে, যার জন্যে জনগণের যে কারণে মুক্তিযুদ্ধ আমাদের ওই প্রজন্ম, কারণ আমার তখন খুবই ছোট বয়স বলে মুক্তিযুদ্ধের যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু যারা এই যুদ্ধ করেছেন তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। সুতরাং এটাই কারেক্ট যে এখনো মুক্তি মেলেনি। সুতরাং মুক্তি মেলেনি বলে আমাকে যদি বলেন হতাশার কিছু নাই, কারণ দেখবেন পৃথিবীতে অনেক এরকম খুব কম দেশ খুঁজে পাওয়া যাবে যারা এই ধরনের নিজস্ব লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে।
এবং বিশেষ করে আমাদের 52-এর ভাষা আন্দোলন, 58-র আইয়ুব শাহীর বিরুদ্ধে সংগ্রাম, 62-64 ছাত্রদের বিরুদ্ধে সংগ্রাম, 69-এর গণঅভ্যুত্থান, তার কালমিনেশন এসে মুক্তিযুদ্ধ। এই যে একটা অভূতপূর্ব লড়াই, এবং এটা মনে রাখা দরকার। একটু আমি জানি না যে এই কথাগুলো একটু বিশেষ করে নতুন প্রজন্ম, আশা করি তাদের আমরা বোঝানোর চেষ্টা করতে চাই না, তারা পড়েই বুঝতে পারবে এই দীর্ঘ লড়াইয়ে। এবং একটু ফিরে আসতে হয় সেই ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময়, যেখানে কিন্তু দেখবেন যে অজস্র সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু সবাই মিলে এই লড়াইতে শরিক হয়েছিল। কিন্তু কেউ কখনো এসে বলেনি আমি লড়াই করেছি, আমি জীবন দিয়েছি, আমাকে দাও। বরঞ্চ বলেছে আমরা, সমাজটা আমাদের, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, সবাই মিলে বৈষম্যহীন সমাজ গড়তে চাই, সবাই মিলে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চাই। সেইটা পারেনি, এবং সেটা একটু ক্ষোভ এবং দুঃখের সাথে বলতে হয়। এই দায় তো নিশ্চয়ই কারণ না কারণ আছে। তা এটা আমরা মানি না মানি, এই দায় প্রধানত নিতে হবে যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল। হ্যাঁ, কারোর কম বেশি হতে পারে, সেটা আমরা পাল্লা মাপতে পারি। এইটা হয়নি, এটা একটা দিক। আরেকটা ঘটনা ছিল, সেটা না বললেও ইতিহাসকে সঠিকভাবে বলা যাবে না। এটা মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের সময় কিন্তু যে যে বাহিনী সারেন্ডার করলো, তারা কিন্তু অনেকে ফিরে যাওয়ার সময় বলেছিল যে এই যুদ্ধ জারি থাকবে। এটা জানেন, ইতিহাস বলে। এমনকি তারা বিভিন্ন দেশে থেকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নামে তারা কিন্তু এই তাদের ওই কি বলে রাজনীতিটা এইখানে প্রকাশিত করতে চেয়েছিল। এটি একটি দিক। আর একটা, অনেকে মনে করেন যে মুক্তিযুদ্ধে বিজয় হলো, তার মানে আগে একটা পতাকা ছিল, আমরা একটা পতাকা পরিবর্তন করলাম, আগে জাতীয় সঙ্গীত ছিল, এখন একটা পরিবর্তন করলাম, বা আমাদের আগের ভূখণ্ড অভিন্ন ছিল না, একটা ভূখণ্ড করলাম। নট দ্যাট। আমরা পুরো পাকিস্তানের যে ব্যবস্থাটা ছিল, এটাকে নাকচ করে দিয়ে নতুন ব্যবস্থা উত্তরণের জন্য কাজ করেছি। তা সেই কাজের জন্য প্রতি পদে পদে কিন্তু বাধা ছিল। এমনকি এইটাও আজকে আমি হিস্ট্রির জন্য বলি সবাইকে, দেখেন যখন এখানে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করলো, তখন কিন্তু এই সারেন্ডারে তারা বলেছিল শুধু তারা না, তাদের যে অক্সিলারি ফোর্স, মানে বাংলাদেশের মধ্যে তাদের যারা সহযোগী বাহিনী ছিল, সহায়ক শক্তি হিসেবে যারা কাজ করেছে, রাজাকার, আলবদর, তারাও কিন্তু, তারা এবং তাদের রাজনৈতিক মতাদর্শের যারা, তারাও কিন্তু এই সারেন্ডারের পার্ট ছিল। কিন্তু আমরা একদিকে যেমন মুক্তি অর্জন করতে পারিনি, এ ধরনের বিরোধী শক্তি নানা সময় আমাদেরকে যে আবার ওই পাকিস্তান পন্থার দিকে, আমি পাকিস্তান পন্থা মানে ওই সমাজের ব্যবস্থার কথা বলছি, ওই পজিশনের কথা বলছি, সেটা কিন্তু বরাবর টেনে ধরতে চেয়েছে। সুতরাং আমার এই ফার্স্ট পার্টে কনক্লুশন হচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, সেইটা বাস্তবায়নের হয়নি বলেই 90-এর গণঅভ্যুত্থান করতে হয়েছে, এবং এইবার 2024-এ একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থান করতে হয়েছে রক্ত দিয়ে। সেটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সাথেই কালমিনেট করেই যদি আমরা আগাতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবো, এবং মুক্তিযুদ্ধ যেটা জারি আছে, ওই যা জারি রেখে পুরো দেশ, মানুষ, সমাজ তাকে অগ্রসর করার দিকে নিয়ে যেতে পারবো। এটাই বোধ হয় যে এইবারে বিশেষ করে আমাদের আরেকটা অন্যতম অঙ্গীকার হওয়া দরকার। অঙ্গীকারের কথা একটু বলেই আমি শেষ করি। সেটা হচ্ছে এইবারের এই গণজাগরণে আরেকটা অভূতপূর্ব কি কি জিনিস জানেন? যেমন ধরেন, অনেকদিন মনে হচ্ছিল তরুণ প্রজন্ম তারা যেন রাজনীতি বিমুখ এবং অন্য, কিন্তু দেখবেন এই তরুণ প্রজন্ম মানে সামনে যে কটা নাম আসছে ওইটা না, কিন্তু লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম নেমেছিল। সুতরাং হ্যাঁ, কোটি কোটি, কারেক্টই, যে তারা যে নেমেছিল, তারা আমি আশা করব উপলব্ধি করবে মহান মুক্তিযুদ্ধকে, উপলব্ধি করবে 90-এর গণঅভ্যুত্থানকে, উপলব্ধি করবে এই দীর্ঘ সংগ্রামকে, উপলব্ধি করবে 24-এর গণঅভ্যুত্থানকে। তাহলে তারাও যে মুক্তির সংগ্রাম এখনো জারি আছে, ওই জারি রাখার মধ্য দিয়েই আমরা পুরো জিনিসটাই বাস্তবায়ন করার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে মনে করি। ধন্যবাদ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স। আপনি বলছিলেন যে তরুণদের হাত ধরে অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান আমরা দেখলাম 24-এ, সেই তরুণদের হাত ধরে রাজনীতিতে আমরা অভূতপূর্ব একটা পরিবর্তন দেখবো কিনা, সে আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি জনাব খালেদ সাইফুল্লাহ। যেমনটি আমরা দেখি যে মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে আনার চেষ্টা চলছে, সেই জায়গা থেকে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনায়। আর প্রিন্স ভাই তো আছেন, উনি সমসাময়িক এই রাজনীতির অনেক বড় মাপের মানুষ, দেশ জাতি নিয়ে উনি অনেক সুন্দর বিশ্লেষণ করেন। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, প্রশ্নের প্রারম্ভেই আমি বলতে চাই আজকে 25শে মার্চ।
25শে মার্চে আমি যে দলটা করি, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই দিনই প্রথম বিদ্রোহ করেছিলেন, যখন একটা জাতি চরম দিশেহারা অবস্থায় ছিল। মানুষ ভাবতো না যে পরের দিন কি হবে। যার উপরে জাতি সবচেয়ে বেশি ভরসা করেছিল, সেই নেতা কি কারণে তাজউদ্দিন সাহেবের সেই ঘোষণার কথা শোনার পরেও, বলার পরেও, তাকে অনুরোধের পরেও উনি সেটা না করে প্রায় সময় ডিলে করতে চাইছিলেন। ঠিক সেই মুহূর্তে এই 25শে মার্চে এই প্রথম শহীদ জিয়াউর রহমান উই রিভল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেন। সেদিন একটা ছোট্ট ঘটনা বলি শুধু, এদিন উনি যখন তার 300 সৈন্যবাহিনী নিয়ে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন বিদ্রোহ করে, ওনার বাড়ির পাশ থেকেই শমশের মবিন চৌধুরী, তার এপিএস ছিলেন, এখন উনি জেলে আছেন। উনি জিজ্ঞেস করেছিলেন, স্যার আপনি যে সবাইকে নিয়ে চলে যাচ্ছেন, বাড়িতে তো ভাবি আছে, বাচ্চারা আছে, একটু দেখে যান। তখন জিয়াউর রহমান উত্তর দিলেন যে আমি যদি দেখতে যাই তাহলে 300 সৈন্যবাহিনীর কি হবে, আর ওনাদেরকে আল্লাহই দেখবেন বলে উনি রওনা দিয়ে দিয়েছেন। ওই দিন ওনার এই সঠিক নেতৃত্বের কারণে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল, মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল। আমরা সেই ত্বরান্বিত মুক্তিযুদ্ধের নেতৃত্ব যারা দিয়েছেন, সেক্টর কমান্ডার সহ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এবং তার একটা বড় ভূমিকাই ছিলেন শেখ সাহেব, আমরা সেটাকে শ্রদ্ধার সাথেই স্মরণ করি। আর এটার সাথে কারো কম্পেয়ার করার কোনো স্কোপ এই জন্যে নেই। একটু আগে প্রিন্স ভাই যে কথাটা বললেন, যে আসলে আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কি স্বস্তি ফিরে পেয়েছি কিনা, মুক্তি পেয়েছি কিনা। আসলে একটা মুক্তিযুদ্ধ হওয়ার পরে সাথে সাথে মুক্তিটা আসে না। এই মুক্তিযুদ্ধের প্রতিটা বাঁকে বাঁকে আপনাকে সংস্কার করতে হয়, পরিবর্তন আনতে হয়, তখনই আপনি মুক্তিযুদ্ধের আসল ফসলটা ঘরে আসে। আপনি মুক্তিযুদ্ধের 71-এর পরে আমরা যে স্বপ্ন নিয়ে এগিয়েছিলাম, 71-এর ঠিক 72 সনে সেই স্বপ্নটা কেমন জানি পানি পানি হয়ে গেল। কারণ শেখ সাহেবের ভুল নীতি হোক, তার দলের ভুল নীতির কারণে ওইখানে জাসদ সৃষ্টি হলো, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করলো। তারপরেই ঐতিহাসিকভাবে 7ই নভেম্বরের সৃষ্টি হলো, সেখানে আবার শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব দিতে হলো, তার নেতৃত্বে দেশ এগিয়ে গেল। ঠিক ওইটারও ধারাবাহিকতাই আবার এরশাদ যখন চলে আসলো, গণতন্ত্রহীনতা আসলো, স্বাধীনতার অনেক মূল্যবোধকে ধ্বংস করার চিন্তা চেতনা থাকলো, তখনই আবার 90 আসলো, সেই 90-এর নেতৃত্ব আবার খালেদা জিয়া দিলেন। তারই ধারাবাহিকতাই এই 24-এ আমরা গত 17 বছর এই আন্দোলনটা করেছি। আমাদের যে প্রিয় নেতা তারেক রহমান সাহেব, আমি আপনাকে স্পষ্ট করে বলি যে এই ভদ্রলোক শুধু লন্ডন থেকে বসে এই 17 বছরে প্রতিটা আন্দোলনের, প্রতিটা বাকের, প্রতিটা মুহূর্তের, প্রতিটা সময়ের উনি খবর রেখেছেন। যখনই আমরা কোথাও একটু ভুল করেছি, সেটা উনি নেতৃত্বের জন্য বলেছেন এই কাজটা এইভাবে, এই কাজটা এইভাবে। প্রতিটা মুহূর্তে একটা মানুষ, রোবট ছাড়া কোনো মানুষ একটা আন্দোলনকে এত বছর ধরে নিয়ে একটা ফিনিশিং টানতে পারে। কারণ আমরা তো দাবি একটা করেছিলাম যে হাসিনা তুই কবে যাবি, আর তো কোনো শব্দ আমাদের মুখে ছিল না। অনেকে আমাদেরকে বলে যে আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি, কথার স্বার্থে যদি ধরেও নেই, আমরা দাবি করেছি এক দফা, এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এটা সফল হতে পেরেছি। আমরা এই জন্য বলি যে প্রতিটা গুরুত্ব আলাদা, প্রতিটার গুরুত্ব সমভাবে আপনাকে দিতে হবে। যেমন এইবার রক্ত দিয়েছে ওয়াসিম, মুগ্ধ, সাইদরা, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কি শপথ নিয়েছি, সেটাকে একটা গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রতিটা নির্মাণে আপনাকে, এরা যারা আন্দোলন করেছে, এই আন্দোলনে আমাদের সন্তানরা ছিল, আমার নিজের সন্তান ছিল, তারা সামনে ছিল, আমরা তাদেরকে পাহারা দিয়েছে প্রতিটা মুড়ে মুড়ে। আমরা তাদের তো স্বাধীনতার চেতনার কথা বলেই তারা গেছে, তারা স্বাধীন মানুষ, সেভাবেই থাকবে। তারা কোনোদিন পাকিস্তানের দালালি সহ্য করে নাই, সেটা করতে পারে না। তারা কোনোদিন ভারতের দালালি সহ্য করবে, তাও করতে পারে না। এই যে আমি আসার আগে দেখতেছিলাম বাংলাদেশ আর ভারতের খেলা হচ্ছিল, আপনি মোড়ে মোড়ে সব মানুষ খেলা দেখছে, কারণ তারা চায় তার দেশপ্রেমের মানে জায়গা থেকে যে প্রতিটা জায়গাতে বাংলাদেশ ভালো করুক। সুতরাং এই 24-এর যে গণ অভ্যুত্থান ওনারা করেছে, ছাত্র জনতা বলতে আপনি দেখেন যতগুলো মানুষ শহীদ হয়েছে, আপনি শহীদের কাতারে দেখবেন রিক্সাওয়ালা, শ্রমিক, মেহনতি মানুষ, সে জানে না সে শুধু আন্দোলনে এসেছে। আর স্টেজে কে ছিল এটা কেউ খেয়াল করে নাই, যেটা প্রিন্স ভাই বললেন, স্টেজ হয়েছে কিনা এটাও অনেকে জানে না। জাস্ট বলেছে শহীদ মিনারে যেতে হবে, সবাই শহীদ মিনারে রওনা দিয়েছে। কেউ বলেছে শাহবাগ যেতে হবে, শাহবাগ গিয়েছে। কেউ বলেছে কাকরাইলে মোড়ে যেতে হবে, গিয়েছে। রামপুরাতে গিয়েছে, সাইদাবাদে গিয়েছে, উত্তরাতে গিয়েছে। এটা একটা কোটি কোটি মানুষের একটা বিপ্লব ছিল। এই বিপ্লবের কোনো নেতৃত্বের স্কোপ থাকে না। যদি নেতৃত্বের কথা আপনি বলেন, তাহলে 15ই জুলাইয়ের পরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে যখন বন্ধ হয়ে গেল, আমাদের যারা নেতৃত্বের কথা বলছিলেন তারা যখন হারুনের হোটেলে চলে গেলেন, তখন নেতৃত্ব কে দিয়েছে? নেতা তো কোনো উল্লেখ ছিল না, অমুক নেতা। কারণ তারা যদি বড় নেতাই থাকতেন, ডিবি অফিস থেকে ফিরে এসে কিন্তু তারাই আবার ঘোষণা দিয়েছিল। তারা ঘোষণা দিয়েছে ডিবি অফিস থেকেও তাদেরকে আনার জন্য যে মুভমেন্টটা করতে হয়েছে, এই কাজটা কে করেছে? এই কাজটা তো সাধারণ মানুষ করেছে, সাধারণ ছাত্র করেছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের যে ভূমিকা ছিল, একটা ডেঞ্জার মানে সাহসী ভূমিকা ছিল, যেটা আপনি ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লিখে থাকতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তারা হারুনের টেবিলে চলে গেল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ শ্রমিক জনতা এবং আমাদের রাজনৈতিক যে অর্গানাইজেশন ছিল, সমস্ত অর্গানাইজেশন, ভাইদের কমিউনিস্ট পার্টি, বাম ঐক্যজোট, আমরা জামাত ইসলামের মতো সংগঠনও, অধিকার ফোরাম সহ সবাই মিলে এটা ঐক্যবদ্ধ করে প্রতিটা মুভমেন্টকে আমরা ফেস করেছি। এই জন্যই 24-এর অভ্যুত্থানটা সমাপ্তি টানতে পেরেছে। কিন্তু খালেদ সাইফুল্লাহ, আপনি বলছিলেন যে গণঅভ্যুত্থানে নেতৃত্বের সুযোগ ছিল না। নেতৃত্বের সুযোগ ছিল না নাকি আসলে বর্তমান সময়ে কৃতিত্বের লড়াই সেই নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে? সে আলোচনায় ফিরতে চাই, বিরতির সুর। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। খালেদ সাইফুল্লাহ, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা বর্তমান সময়ে 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে কৃতিত্বের লড়াই দেখছি, সেটি কি আসলে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে? ধন্যবাদ, আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এই দেশে যখন কোনো আন্দোলন মুভমেন্ট হয় মানুষের জন্য, যেমন 1971 সনে আজকের যে 25শে মার্চে যেটা স্টার্ট হয়েছিল, এইটার পরে যদি কেউ কৃতিত্ব দাবি করে বলতো মুক্তিযোদ্ধারা যে আমরাই দেশ স্বাধীন করেছি, আমরাই করেছি, কথার কথা যদি ধরি, তাহলে ওনারাই যদি সবকিছু করতেন, তাহলে দেশ কি আজকে এইভাবে চলতো? 7ই নভেম্বরে যখন বিপ্লব হয়েছে, তখন যারা এটার হুতা ছিলেন তারা যদি ধরতেন যে আমরা এটা করেছি, আমাদেরকে সবকিছু করতে হবে, 90-এও যদি তাই হতো, 24-এও যে মুভমেন্টটা হয়েছে তো সমস্ত মানুষের, এবং যারা রক্ত দিয়েছে, আপনি একটা মেয়ে মুভমেন্টে ছিল, মেয়েটার নামটা আমি ভুলে গেছি, মেয়েটা তার এক সাক্ষাৎকারে বলেছে যে আমরা শুধু হাসিনাকে বিদায় করার জন্য প্রথম আমরা দাবি করেছি একটা, পরে হাসিনা যখন আমাদেরকে মারতে থাকলো তখন আমরা দাবি করেছি তার বিদায়ের সময় আমাদের এমন কোনো কথা ছিল না যে এই রক্তের উপর দাঁড়িয়ে আমরা কেউ মন্ত্রী হব, কেউ পার্টি করব, কেউ কৃতিত্ব নেব, কেউ দাবি করব। কৃতিত্ব দাবি করাটা তো একটা শহীদদেরকে আমার কাছে মনে হয় যে অবমাননা করা হয়। শহীদদের অবমাননা না করে, কৃতিত্ব দাবি না করে, কি মুভমেন্টে আমরা আন্দোলন করেছিলাম সেটাকে যদি ফোকাস করা হয় তাহলে সবচেয়ে বেস্ট হতো। এখন আমাদের মধ্যে আমরা রাজনীতিবিদরা অনেক সময় অনেক কিছুর মধ্যে একটু কৃতিত্ব দাবি করার চেষ্টা করি, কিন্তু আপনি দেখেন আমাদের যে নেতা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, গত 17 বছরে আমার মতো একজন নেতার পিছনে উনি কত সময় ব্যয় করেছেন, কতবার ফোন দিয়েছেন, কতবার কথা বলেছেন। এরপরও এই আন্দোলন সম্পর্কে একবার আপনি ওনাকে বলেছেন উনি কোনো কৃতিত্ব দাবি করেছেন? আমরা বরঞ্চ অনেক সময় বলি, উনি নিষেধ করেন যে কৃতিত্ব সবার, এই কৃতিত্ব সবাই মিলেমিশেই আমরা এই কাজটা করেছি এবং সবাই মিলেমিশেই একটা আদর্শের উপর দাঁড়িয়ে কথা বলেছি এবং আমরা একটা দাবি করেছিলাম, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। হাসিনা বিদায় হয়েছে, যেই কারণে বিদায় হয়েছে, বিদায়ের পরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে পরিচালনা করবো, এটাই তো আমাদের স্বপ্ন ছিল। এখন এটার দাবি করে কিছু মানুষ পিছন থেকে আমাদের ছেলেদেরকে পুশ করতেছে, আমাদের ছেলেদেরকে মিসগাইড করতেছে, আমাদের ছেলেদেরকে বিপথে নিচ্ছে। আমি বলবো এই জন্যে যে আমাদের যে ছেলেটা আজ থেকে 6 মাস 7 মাস আগে একটা ছোট স্যান্ডেল পরে রিক্সা দিয়ে চলে আসতো, সে যখন এখন টিউশনির টাকার কথা বলে 80 লক্ষ 90 লক্ষ টাকার গাড়ি দিয়ে চলে আসে, তখন মানুষ প্রশ্ন করে এই ছেলেটা কেন এমন হচ্ছে, ও তো গতানুগতিক রাস্তার মধ্যে চলে যাচ্ছে। এই দেখেন, কালকে আমি প্রসঙ্গক্রমে আপনাকে আসি, এই সার্জিস আলম না এস আলম আছে, সার্জিস আলম, ওই ভদ্রলোক নাকি তার বাড়ি গ্রামের বাড়িতে গেছে। আগে যে সময় যেহেতু আমি ফেসবুকে আজকে একটা ছবি দেখেছি, অনেক ছাত্রলীগের নেতার পাশেও সাইডে দাঁড়ায় ছিল, ঠিক আজকেও গেলেন বাড়িতে। আজকে যদি তাদের তো বক্তব্য ছিল যে গ্রামের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, কৃষকের ছেলে দেশের প্রধানমন্ত্রী হবে, এই তো স্বপ্ন নিয়ে ওনারা মানুষকে বলেছেন। তা উনি যে ওখানে গেলেন, আগে গেছেন কিভাবে কেউ জানতো না। আর কালকে আপনি উড়োজাহাজ থেকে নামলেন, নেমে 100 গাড়ি আপনার জন্য রেডি, আপনি সেটা দিয়ে মহড়া দিলেন। তাহলে আপনি বলেন বিএনপি এত বড় রাজনৈতিক সংগঠন, আপনি বলেন যে গত 7 মাসে আমাদের দলে 2টা এমন একটা মহড়া হয়েছিল, সাথে সাথে অ্যাক্টিং চেয়ারম্যান শোকজ করে
তাদেরকে একজনকে বহিষ্কারও করেছে শুধু এগুলি করার কারণে। আর আমাদের তো এইগুলোর স্কোপ ছিল, বাট আমরা এই কাজটা করি না, কারণ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। নতুন বাংলাদেশ বলতে 54 বছর যে বাংলাদেশ চলেছে তারই ধারাবাহিকতা ধরে ধরে আমরা সামনে এগোতে চাই। ধন্যবাদ জানাচ্ছি খালেদ সাইফুল্লাহ। আমরা এক সেকেন্ড শেষ করে ফেলি। আমরা এই দেশটাকে আরো সংস্কার করতে করতে, যেটা আমাদের এক দফা কর্মসূচি ইতিমধ্যে আমাদের একটি চেয়ারম্যান করেছেন, আমরা তার মতো করে একটা সুন্দর বাংলাদেশ গড়ব সবাইকে নিয়ে। কাউকে আমরা এখানে ড্রপ দিব না। তবে যারা এই দেশের মূল জায়গাতে আঘাত করে, মূল জায়গার মধ্যে কথা বলে, যারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে এবং বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না, এমন কোন মানুষদেরকে এত অ্যাডভান্টেজ দেওয়া যাবে। তাদেরকে তাদের জায়গাতে রেখেই আমরা এই দেশটাকে সামনে এগোতে চাই। জনাব রহিন হোসেন প্রিন্স, 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলছি, তখন ছাত্র নেতারা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বনাম শতাধিক গাড়ি বহর নিয়ে শোডাউন, কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটা কোনো কি বলবো যে প্রধান আলোচ্য বিষয় মনে করছি না, খালি শুধু তবে এটা খালি এটুক বলি, আমি একটু অন্য দিকে দৃষ্টি আকর্ষণ করি। কারণ দেখেন, আমাদের তো একটা বড় টার্গেট ভোট, তাই তো? আমাদের কিন্তু আরপিওতে এই ধরনের কি বলে মহড়া টহড়া দেওয়া, এই ধরনের খরচ কিন্তু নিষিদ্ধ। আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশনকে, তারা যাতে নজর রাখে। দল, এই যে দলটির কথা বলছেন, তারা নিবন্ধিত না, নিবন্ধন যখন চাইবে তখন তাদের কাছে যেন এগুলো জানতে চাওয়া হয় এই টাকার উৎস কোথায়, সেই অনুযায়ী যেন এই ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ কাউকে আসল সুযোগ মানে কি বলবো যে ভুল সুযোগ না দেওয়াটাই উচিত হবে। আমি খুব ভদ্র ভাষায় এই কথাটুকু বললাম। তবে এইটার মধ্য দিয়ে পরিষ্কার বলা যায়, আপনি আগে আমাকে বলতে চেয়েছিলেন যে আমরা যে রাজনীতিতে ফিরতে চাই, ওই যে একটা ভালো রাজনীতি, নীতিনিষ্ঠ রাজনীতি, যেটা বারবার হোঁচট খেয়েছি, তাহলে এই যে যাদের কথা দেখছেন, যে আলামতগুলো দেখছি, তাতে আমি ওদের প্রতি যদি কেউ ভরসা করে থাকে, সেইখানে কোনো ভালো রাজনীতির কোনো ইঙ্গিতও দেখতে পাচ্ছি না। আমাদের ভাই পরিষ্কার করে এটা বলেছে। এটা হচ্ছে আমার ওই ব্যাপারে খুব ছোট্ট কথা বললাম। এবার আমি দু একটা কথা বলি, এখানে আলোচনায় আসছে। দেখেন, একটা মনে রাখেন, আমরা যে মুক্তিযুদ্ধের কথা বলছি, নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ তৎকালীন দল আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর একটা অনন্য ভূমিকা, কে না জানে। আপনারা নিশ্চয়ই জানেন যে ন্যাপ, কমিউনিস্ট পার্টির ছাত্র আলাদা ভূমিকা ছিল, আমাদের সেক্টর কমান্ডাররা একটা বিরাট ভূমিকা ছিল, কিনা ছিল। কিন্তু আমরা কি বলি হচ্ছে এটা হচ্ছে জনযুদ্ধ, মুক্তিযুদ্ধটা, তার মানে সবার অংশগ্রহণ। 90-এর গণ অভ্যুত্থান, যেসব ছাত্র নেতারা, আমরা তো এই সময়ের মানুষ, তো এইখানে আপনি বলেন তো ওইখানে রাজনৈতিক দল প্রধান ছিল, ওই নেতারা এসে কি কখনো কোনো নিজেরাই এরকম কৃতিত্ব দাবি করেছে? ওটা করে। এইটা হচ্ছে কি আমি বলবো, এটা কোনো রাজনীতির তরিকার মধ্যে পড়ে না আমাদের হিস্ট্রিতে। এবং এই ধরনের তরিকা দিয়ে কেউ যদি ওই সাময়িক উঠানোর চেষ্টা করেন, তো ওই যে একটা গ্রামের কথা আছে, যদি এই শব্দগুলো আমি বলতে অপছন্দ করি, কিন্তু কেন জানি আপনি বলেই আমাকে একটু প্রভোগ করে দিলেন। ওই যে বলে না, যে গাছ এরকম লিক লিক করে অনেক ওঠে পড়ে যায়, আমরা সেটা চাই না, কিন্তু দেখতে পাচ্ছি তাই। এটা মনে রাখতে হবে। বরঞ্চ আমি দেখতে চাই কি জানেন, ওই যে একটা রাজনৈতিক দলের কথা বললেন, এই দলটা নিয়ে এখনো কথা বলার সময় এসেছে বলে আমি অফিসিয়ালি বলছি, আসে না এই কারণে, কারণ একটা দল তার ঘোষণাপত্র, গঠনতন্ত্র, সেটা লেখা দেখতে হবে এবং তার কর্মকাণ্ড দেখতে হবে। আমরা কর্মকাণ্ড দেখছি, এবং কর্মকাণ্ড আপনার আমার প্রশ্ন করতে হবে না, টকশোতে প্রশ্ন করার দরকার নেই। ওই রাস্তাঘাটে আমাদের শ্রমজীবী মানুষই কিন্তু তারাই প্রশ্ন করছে, সাধারণ মানুষই তাদেরকেই প্রশ্ন করছে। যারা তাদের জন্য জীবন উজাড় করতে চেয়েছিল, অনেকে বলছে যে এইটা জানলে হয়তো করতাম না। পরিস্থিতি কিন্তু এইরকম, কিন্তু এটা একটা ন্যায্য সংগ্রাম ছিল, এটা মনে রাখতে হবে। এখন এটা হচ্ছে কেন জানেন, দেখবেন অলরেডি কথাবার্তায় চলে আসছে। এই যে আজকে যে 25 তারিখ, কাল রাত, কালকে 26 তারিখ আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যে আলোচনা করলাম এবং এখানে যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করলাম, এটাই তো বাংলাদেশ। কিন্তু অনেকে এই মুক্তিযুদ্ধকে নাকচ করে দিয়ে এখানে 47-কে পুনর্বাসিত করতে চায়। 47 to 24, মাঝখানে যেন কিছু নাই। কিন্তু আমি পরিষ্কার করে বলি, মনে রাখতে হবে 47-কে নাকচ করে আমরা কিন্তু 71 তৈরি করেছিলাম, মনে রাখতে হবে। সুতরাং সব সংগ্রামের ধারাবাহিকতাই হচ্ছে মুক্তিযুদ্ধ। কেউ যদি এই বয়ান তৈরি করে নতুন কিছু করতে চায়, তাহলে এইখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এমনটি বলেছে যে 71-এ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলে। খুব কারেক্টলি বলেছেন। কবে বলেছেন উনি? আজই বলেছেন। তাহলে তো আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এই যে কথাটা বলেছেন। তাই আমি কিন্তু প্রথম পার্টেও বলেছিলাম যে এইটা তো আমাদের
মানে কি বেসিক এবং পরিষ্কার কথা। এটা যদি না কেউ মানে তাহলে তো বাংলাদেশেই তো থাকার অধিকার রাখে না। আমরা অন্যটা নিয়ে সংগ্রাম করতে পারি, আমাদের কথা বলতে পারি, মত দ্বিমত থাকবে, হ্যাঁ এটাই তো গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে আপনার দ্বিমত থাকলে আমি আপনার সাথে দ্বিমত করি, কিন্তু ওই দ্বিমত প্রকাশে কেউ যদি বাধাগ্রস্ত করে আমি আপনার পক্ষে থাকবো, যাতে করে সে দ্বিমত না করে। কিন্তু আমি তো মুক্তিযুদ্ধ এবং এটা নিয়ে তো হেলাফেলা করতে পারি না। সুতরাং সেইটা করাটা যথাযথ হবে না। সেটা ক্ষতিগ্রস্ত কি হবে জানেন? 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও ক্ষতিগ্রস্ত হবে। খালি আপনি কিন্তু মুক্তিযুদ্ধকে সংকটে ফেলছেন না, এবং উনি যে ভাই যেটা বলছে অলরেডি হচ্ছে। কারণ আমি কথাটা কেন বললাম, কারণ উনি একটা ছাত্র আন্দোলনের সময় ছিল নাকি চিনি, এবং যেহেতু উনি একটা এখন জেলা সদরে থাকেন, ওনার তো সরাসরি ওনার সরাসরি গ্রাম অঞ্চলে যোগাযোগ। তো আমি এই কারণে বলছি, উনি ভালো জানেন যে মানুষের মনের অবস্থাটা কি। আমাদের শহরে যেহেতু বেশি সময় আমি থাকি, গ্রামে গঞ্জে যাই, ওনারা কিন্তু জানেন যে মানুষের মধ্যে এই প্রশ্ন তৈরি হচ্ছে। এবং মনে রেখেন, ধরেন এই গণ অভ্যুত্থানে এত মানুষ শহীদের জীবন দিল, এত মানুষ আহত হলো, তারা কিন্তু যেই যে লক্ষ কোটি মানুষ নামলো, তাদের মনটা ভেঙে গেলে আপনি কোথায় নিয়ে গেলেন বুঝলেন? তারা কিন্তু বলবে যে কাউকে বিশ্বাস নাই। এই কথাটা চলে আসলে আপনি এটাকে আবার কোত্থেকে তুলে আনবেন? আনতে তো পারবেন না। তার মানে আপনি ক্ষতি কোথায় করলেন? আমি তো বলি, এই যে পতিত শক্তির পক্ষেই অবস্থান জারি রাখছেন রাজনীতির নামে, তথাকথিত নতুন বন্দোবস্তের নামে, এই যে কথা বলতে আমার ইচ্ছাই করে না, যে এই যে কি বলে কি শতক গাড়ির মহড়া কি বললেন, তারা ভোট না ভোটের নাই, হোয়াট ইজ ইট? এটারই তো আমি বরঞ্চ বলবো নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এই কথাকে ধরে, যদি এটা বলার ইচ্ছা ছিল না, যে নির্বাচন কমিশনকে বলবো আপনার কিন্তু 365 দিনের ডিউটি দেখা উচিত কে কি করছে। শুধুমাত্র নির্বাচন ঘোষিত হলেই আচরণবিধি দেখবেন, নট দ্যাট। সুতরাং এই সব দেখা দরকার, এবং নতুন দলের নিবন্ধন দেওয়ার সময় এগুলো আপনাকে দেখতে হবে। কেন আমি বলি, বিএনপি করে, আমি কমিউনিস্ট পার্টি করি, এটা দেশবাসী জানে কিনা জানি না, না জানলে এটা জানিয়ে দিই। আমাদের কিন্তু পুরো 12 মাসের যে জমা খরচের হিসাব, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কোথায় কি খরচ করেছি, কোন খাতে কোথায় কি পেয়েছি, এটা আমাদের ওই যে চার্টার অ্যাকাউন্টেন্টই তো বোধহয়, তারা যারা অডিট করে জমা দিতে হয়। এবং নির্বাচন কমিশনের অধিকার আছে যে কোনো বিষয়ে তাদের প্রশ্ন করা, এবং আমরা যদি ভুল ত্রুটি সম্পন্ন দিই, তারা আমাদের দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ত্রয়োদশ নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। যেমনটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হোক, এজন্য ইসি সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর মন থেকে শঙ্কা দূর হবে কি? আমি সে আলোচনায় ফিরতে চাই। জনাব রুহিন হোসেন প্রিন্স, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সব প্রতীকের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। জনাব রুহিন হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, প্রধান উপদেষ্টা যেমনটি পুনর্ব্যক্ত করেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি বলেছেন যে আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হোক, এজন্য ইসি সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। আমার যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে রাজনৈতিক দলগুলোর মন থেকে সন্দেহ বা সংশয় দূর হবে কিনা? না, আমার মনে হয় আপনি যেটা বললেন, এখনো পর্যন্ত সংশয় দূর হয়নি, এবং হওয়ার মতো কোনো পরিবেশ এই সরকার এখনো করতে পারেনি। উনি পরের কথার সাথে আমি একমত। আমরা নির্বাচন কমিশন দেখা করেছি, আমরা মনে করি নির্বাচন কমিশনকে ওনারা যদি বলেন যে দ্রুততম সময়ে নির্বাচন করাটা, তাহলে ডিসেম্বর লাগবে না, তার আগেই নির্বাচন করা সম্ভব, আমরা এটা মনে করি। 1 2 নম্বর হচ্ছে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার দরকার, এটা আমরা মনে করি। উইদাউট নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া ইলেকশন চাই না, সেটার জন্য এত সময় লাগবে না, এটা 2-3 মাস সময় লাগারও কোনো কারণ নেই। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আপনি ভালো নির্বাচনের জায়গাটা করতে চান, অন্য কোনো আপনার উদ্দেশ্য না থাকে। এই হচ্ছে ব্যাপার। আর আবার কেন জুনের কথা আসছে আমি ঠিক বুঝতে পারলাম না। তার মানে এটা আরো সংশয়টা সামনে নিয়ে আসছে। আমি একটা সংশয়ের কথা খালি বলে শেষ করি আপনাকে, যে নির্বাচনে আমার কথা পরিষ্কার, এটা আরো সুনির্দিষ্ট চাই, এবং ওই কথা না, আমরা সুনির্দিষ্ট তারিখ চাই। সুনির্দিষ্ট তারিখ এবং নির্বাচন কমিশন যখন শিডিউলগুলো ঘোষণা না করা পর্যন্ত সংশয় দূর হচ্ছে না। একটা এখনো স্বস্তি আনতে পারি নাই, সে পুরনো আলোচনা গেলাম। আমরা বরঞ্চ দেখতে পাচ্ছি এই সংস্কারের নামে, কারণ আমরা সংস্কারের জমা দিয়েছি, আজকে আলোচনা না আরেকদিন এজেন্ডা করেন, সেদিন আমরা পরিষ্কার বলে দেব যে সংবিধান সংস্কারের নামে যে মানে প্রথম প্রিয়ম্বেল রচনা থেকে শুরু করে যে কথাগুলো সামনে এনেছে, সেটাই তো সাংঘর্ষিক। আজকে যে 25 তারিখ, কালকে 26 তারিখ যে মুক্তিযুদ্ধ নিয়ে শুরুর কথা বললাম, আমরা দেখছি এইরকম একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে নতুন সংবিধান রচনার নতুন যে প্রচেষ্টা তারা নিচ্ছে, তারা প্রকারান্তরে আমাদের বিবেচনায় আমরা যেভাবে ভাবি 71কে নাকচ করার কাজটাই কিন্তু অন্যতম প্রধান। তা সুতরাং
অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে আমার কথা পরিষ্কার, এটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এইটা ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে যেমন সাংঘর্ষিক, ২৪-এর গণঅভ্যুত্থানের সাথেও সাংঘর্ষিক। কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছে যে গণপরিষদ অত্যন্ত জরুরি, কারণ বর্তমান সংবিধান মৌলিকভাবে ত্রুটিপূর্ণ। আচ্ছা, আমার কথা হচ্ছে তিনি বলতে পারেন, ওইটা নিয়ে তর্কের কোনো দরকার নেই, বলতেই পারে। ধরেন সে একরকম বললো, কমিউনিস্ট পার্টি একরকম বললো, বিএনপি বললো, বলুক। কিন্তু সমাধান সূত্রে আমাদের পৌঁছাতে হবে। না, সমাধান কোথায়? সমাধান হচ্ছে আমরা আমাদের কথা বলেই ভোটে দাঁড়াবো। ভোটে যদি জিতে আসি তাহলে করবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ওইটা বলছো তো আমি বোঝার জন্য বলি। যেমন ধরুন বিএনপি, আমি একটা অফ হ্যান্ড উদাহরণ দিচ্ছি। ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান, আমি অন্য গুরুত্বর জায়গায় যাচ্ছি না। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি চাই, আর ওনারা যদি গণপরিষদ চান, কথার কথা আমরা সবাই জনগণের কাছে, জনগণ যাকে ভোট দেবে তারা করবে, কথা পরিষ্কার। এই ছাড়া তো মাঝপথে আর কোনো পথ নেই। আর একটা পথ আছে, আপনি জোর জুলুম করে করতে চাইতে পারেন, ওর জোর জুলুম করে করার সুযোগ নাই গণতন্ত্রে। আরেকটা কথা হচ্ছে, আমি এই আলোচনাটা একেবারেই বাতিল করে দেওয়ার পক্ষে, এই কারণে কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের যখন ৫ই অক্টোবর আলোচনা হলো সেকেন্ড রাউন্ডে, তখন কথা হয়েছে সংবিধান নিয়ে নানা লোক নানা মত বলবে, কিন্তু যেটাই আমরা ঐক্যমত্য হবো কেবল গ্রহণ করব। ধরুন গণপরিষদের ব্যাপারে তো আমাদের ঐক্যমত্য নাই, সুতরাং এই আলোচনাই এই টেবিল থেকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। খালেদ সাইফুল্লাহ, যেমনটি আসলে নির্বাচন নিয়ে বলা হচ্ছে, বিএনপি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইছে। বিএনপি বারবার অভিযোগ করছে যে আবারও ১/১১ এক ধরনের চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে, এমনটিও বিএনপি বারবার অভিযোগ করেছে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের নির্বাচন নিয়ে যে বক্তব্য আপনারা পেলেন, আশ্বস্ত হতে পারলেন কি? ধন্যবাদ আপনাকে। আসলে নির্বাচনের দলই বিএনপি, কারণ আমরা আসলে ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ নির্বাচনকেই বেছে নেই। অন্য কোনো পথে ক্ষমতায় যাওয়ার কোনো ধান্দা আমাদের মাথায় কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এই জন্য আমরা আসলে নির্বাচনের জন্য, নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় যায়া মানুষের কল্যাণ করা, যেটা আমরা চিন্তার মধ্যে আমাদের থাকে, এটা একটা চিন্তা থাকে। আর নির্বাচনে যদি পাবলিক মনে না করে আমরা সেতে যাই না। এক নাম্বার ২ হয়েছে যে নির্বাচন চাওয়া কি অপরাধ? আমি যদি নির্বাচন না চাই, আমি বলি প্রিন্স ভাই আপনি একটা ফর্মুলা বের করেন, আমাকে চেয়ারে বসায় দেন, এটা কোনো ফর্মুলা হইতে পারে? আপনি চাইলেন না এটা, আপনি একটা কনস্পিরেসি করলেন, কিছু মানুষ নিয়ে কিছু ছেলেকে অভ্যুত্থানের নায়ক বানায় ওদেরকে বললেন যে তোমরা জোর করে একটা বসে যাও, বসে গিয়ে আপনি বসে গেলেন। কিংবা আপনি অভ্যুত্থানের কথা বলে একটা ক্ষমতা দেখায় আপনি বলবেন আমি নির্বাচন দিব না, তাহলে আপনি কিভাবে ক্ষমতায় থাকবেন? আর তাদেরকে আশকারা দিয়া এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার তো কোনো অধিকার আপনার নাই। এই দেশের মানুষ যখন ভোট চায়, হাসিনা আগে ভোটের কথা বললে ওনার চেহারা খারাপ হয়ে যেত, এবং ওনার যদি সব কথা ওনার ভালো লাগতো, ভোটের কথা বললে ওনার মাথা খারাপ হইতো, ভোট আমি দিব না, আমার সময় সুযোগ মতো আমি দিব। তাহলে কি এখনোই এটা শুরু হয়েছে যে ভোটের কথা বললেই আপনারা আপনাদের সুযোগ মতো চাইবেন? তা তো হতে পারে না। ভোট জনগণের অধিকার। 17 বছর যাবত আজকে মানুষ ভোট দিতে পারে না। আজকে যে তরুণ 17 বছর আগে ভোটার হয়েছে, সে মুখিয়ে আছে একটা ভোট দেওয়ার জন্য। এই ভোটের জন্যই তো এই আন্দোলনটা হয়েছে, আর ভোটের মধ্য দিয়ে এটার সমাধান হবে। সুতরাং ভোটটা করতে আপনাদের তো দেরি কি জন্যে? আর সংস্কারের কথা বলে ভোটের সাথে একটা পাল্লাপাল্লি করেন। সংস্কার তো হয়েছেই, সবচেয়ে বড় সংস্কার যেটা হয়েছে শেখ হাসিনার মতো একটা লৌহ মানবী বলতো সবচেয়ে বড় সৈনিক, আমি পৃথিবীর ইতিহাসে এত শক্তিশালী সৈনিক আর দেখি নাই। তার যে পতনটা হয়েছে, সে যেভাবে গাট্টি ফুসকার সহ উনি এবং উনার মসজিদের ইমাম সহ বাকছে, এরপরে আর সংস্কারটা কি আপনি বলেন? তার কাছ থেকে কি শিক্ষা নিয়ে নেই? যে স্বৈরাচার হাসিনা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এই বাস্তবতায় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সংস্কার ছাড়া কিভাবে সম্ভব? সংস্কার আপনি যেটা বল, একটা বড় সংস্কার যেটা যে ফেসিস্ট যে হবে, তার কাছ থেকে তো সবাই শিক্ষা নিয়েছে যে এত ক্ষমতাসীন থাকার পরে রেব আপনার হাতে, পুলিশ আপনার হাতে, সেনাবাহিনী আপনার হাতে, আপনার একটা জনগণও আছে, এর মধ্যেও আপনাকে হেলিকপ্টারে ভাগছেন, কেউ আপনার দিকে তাকায় নাই। আপনার প্রিয় বাবা, ওনার মৃত্যুর পরেও জানাজার জন্য মানুষ কম পাওয়া গেছে। আমি সেই প্রসঙ্গটা আনতে চাইছিলাম না, আমি শুধু বলতে চাইছি যে সংস্কার তো সবচেয়ে বড় সংস্কার হয়েছে যে কেউ আর বাংলাদেশের স্বৈরাচার হওয়ার ধান্দা করবে না, একটা। নাম্বার 2, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বসিয়েছি উপদেষ্টা হিসেবে, যে ওনার মতো একটা নোবেলিস্ট যদি এখানে বসে, তাহলে তার মধ্য দিয়ে দেশটা সারা পৃথিবীর কাছে একটা পজিটিভ ইমেজ আনবে, এই আনবে, সে আনবে। এই জন্যই তো আমরা করেছি, এবং উনি একজন ভালো মানুষ। এই জন্যে যে উনি এবং বেগম খালেদা জিয়া সম্পর্কেই শেখ হাসিনা সবচেয়ে বাজে মন্তব্য করেছিল, যে পদ্মা নদীতে ডক্টর ইউনূস সাহেবকে চুবনি দিবে আর খালেদা জিয়াকে ফেলে দিবে।
এই দুইটা কথা তো বলেছিলেন। তা আমরা এর মধ্যে চুজ করেছি উনাকে। তো উনি যখন আসছে, এই দেশে চুরি বন্ধ হয়েছে, এমনি তো দেশ একটা ভালোর দিকে এগোচ্ছে। আমাদের বাইরে যত রেমিটেন্স যোদ্ধারা আছেন সবাই টাকা পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিও ভালোর দিকে যাচ্ছে। এখন একটা নির্বাচিত সরকার যদি আসে, ভোটের সরকার আসে, তখন এই মানুষ 5 বছরের জন্য একটা সেটেল হবে, তখন অর্থনীতি আরো স্ট্রং হবে। নির্বাচনকে সংকট সমাধানের একমাত্র উপায় হিসেবে দেখছেন আপনারা। ধন্যবাদ জানাচ্ছি জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল, ধন্যবাদ জানাচ্ছি জনাব আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে 10 সেকেন্ডে যদি শেষ করেন। আমি যে উনি খালি জুনে যাইতে চাচ্ছেন কি জন্য? আমরা তো বলতেছি 5ই আগস্টে শেখ হাসিনার বিদায় হয়েছে, সেখানে আমাদের শহীদদের রক্ত দিছে। শহীদ ওয়াসিম মুগ্ধের রক্তের মূল্য দিতে যে আপনি 5ই আগস্টে নির্বাচন করেন, এদেশে 5ই আগস্টে নির্বাচন হইলে একমাত্র শহীদের মূল্য থাকবে, আর নইলে মূল্য থাকবে না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।